25 ডিসেম্বর 1991 বড়দিনের সন্ধ্যা। মস্কোর ক্রেমলিনের উপর একটি লাল পতাকা তখনও উড়ছিল। সেই পতাকা যার নিচে 70 বছর ধরে পৃথিবীর 6 ভাগের 1 ভাগ মানুষ বাস করত। যে পতাকা আমেরিকাকে মহাকাশ জয়ে পিছিয়ে দিয়েছিল, যে পতাকার ছায়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে 2 কোটি মানুষ মরে নাৎসি জার্মানিকে ঠেকিয়েছিল। সন্ধ্যা 7:32 সেই পতাকা নামিয়ে নেওয়া হলো। মিখাইল গারবাচেভ বললেন, আমি পদত্যাগ করছি। রাশিয়ার তেরাঙ্গা উঠে গেল। সোভিয়েত ইউনিয়ন শেষ। কোনো যুদ্ধ হয়নি, কোনো বোমা পড়েনি, কোনো বিদেশি সেনা ক্রেমলিন দখল করেনি। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যগুলোর একটি নিজেই নিজেকে ভেঙে ফেলল। কিভাবে, কেন? আজকের ভিডিওতে আপনি জানবেন সোভিয়েত ইউনিয়ন আসলে কি ছিল এবং কেন সারা বিশ্ব একে ভয় পেত। 5টি মূল কারণ যা ভেতর থেকে এই দেশকে ভেঙে দিয়েছিল। গর্বাচেভ কে ছিলেন এবং কেন তার সংস্কারী পতনের ট্রিগার হলো? 1991-এর সেই নাটকীয় 3 দিন কি ঘটেছিল এবং এই পতন থেকে আজকের বিশ্বের জন্য কি শিক্ষা আছে? তো চলুন জেনে নেই। A day when Mikhail Gorbachev resigned as the president of the Soviet Union. আগে বুঝতে হবে সোভিয়েত ইউনিয়ন আসলে কি ছিল এবং কেন এটি অন্য সব দেশ থেকে এত আলাদা। 1922 সালে জন্ম। পুরো নাম ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকস বা ইউএসএসআর। 15টি সোভিয়েত প্রজাতন্ত্র মিলিয়ে তৈরি। রাশিয়া, ইউক্রেন, বেলারুশ, কাজাকিস্তান থেকে শুরু করে আর্মেনিয়া, এস্তোনিয়া পর্যন্ত। পৃথিবীর বৃহত্তম দেশ, প্রায় 86 লাখ বর্গমাইল। বাংলাদেশের 600 গুণ বড়। কিন্তু শুধু বড় হলেই কেউ ভয় পায় না। সোভিয়েত ইউনিয়নকে ভয় পাওয়ার কারণ ছিল ভিন্ন। সোভিয়েত ইউনিয়নের কিছু সত্যিকারের অর্জন ছিল। বিনামূল্যে শিক্ষা, বিনামূল্যে চিকিৎসা, 0% বেকারত্ব। মহাকাশে প্রথম মানুষ পাঠিয়েছে, দাবা ও ব্যালেতে বিশ্বসেরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন না লড়লে হিটলারকে থামানো হয়তো অসম্ভব ছিল। কিন্তু এই দেশের ভেতরে একটি মৌলিক সমস্যা ছিল, সবকিছু রাষ্ট্রের হাতে। কোথায় কত কারখানা হবে, কে কতটুকু পাবে, কি উৎপাদন হবে, সব সিদ্ধান্ত মস্কো নিবে। ব্যক্তি মানুষের কোনো উদ্যোগের জায়গা নেই। এই কেন্দ্রীভূত পরিকল্পনার উদ্ভাবন ও দক্ষতা দমন করেছিল। ধরুন একটি বিশাল পরিবার যেখানে বাবা সব সিদ্ধান্ত নেন, কে কোথায় থাকবে, কে কি খাবে, কে কি পরবে। শুরুতে সবাই মানে, কিন্তু বছরের পর বছর পরে পরিবারের সদস্যরা নিজের মতো করে বাঁচতে চায়। সোভিয়েত ইউনিয়নও ঠিক এই সমস্যায় পড়েছিল। এখন দেখুন 5টি কারণ যা সোভিয়েত ইউনিয়নকে ভেতর থেকে ধ্বংস করেছিল। কারণ 1, তেলের উপর নির্ভরতা ও অর্থনৈতিক পতন। 1980-এর দশকের মাঝামাঝিতে তেলের দাম হঠাৎ পড়ে গেল। সোভিয়েত অর্থনীতির বেশিরভাগ আয় আসত তেল রফতানি করে। সেই আয় কমে গেল, পুরো অর্থনীতি কাঁপতে শুরু করলো। সোভিয়েত ইউনিয়নের জিএনপি এর 7 থেকে 8% ছিল লুকানো বাজেটে ঘাটতি। ভোগ্য পণ্যের দীর্ঘমেয়াদী সংকট তীব্র মুদ্রাস্ফীতিতে রূপ নিয়েছিল। মানুষ দোকানে গিয়ে পাচ্ছে না রুটি, চিনি, সাবান। লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা। একটি পারমাণবিক মহাশক্তিধর মানুষ চিনি কিনতে পারছে না। এই সময় সোভিয়েত ইউনিয়ন তার জিডিপির প্রায় 20% ব্যয় করেছিল শুধু সামরিক খাতে। কামান বানাচ্ছে, মাখন কিনতে পারছে না। কারণ 2, আফগানিস্তান, সোভিয়েত ভিয়েতনাম। 1979 সালে সোভিয়েত সেনা আফগানিস্তানে ঢুকলো। মনে করলো কয়েক মাসেই কাজ হবে। 10 বছর লড়াই চলল। আফগান যুদ্ধ সোভিয়েত সেনাবাহিনীর সীমাবদ্ধতা উন্মোচন করলো। সোভিয়েত প্রজাতন্ত্রগুলোতে অসন্তোষ ও যুদ্ধবিরোধী মনোভাব তৈরি হলো। হাজার হাজার সোভিয়েত সেনা মরে ফিরে আসছে। মায়েরা রাস্তায় নামছেন, কিন্তু সরকারি টেলিভিশন বলছে সব ঠিক আছে। মানুষ বুঝে যাচ্ছে সরকার মিথ্যা বলছে। কারণ 3, চেরনোবিল, বিশ্বের সেরা মৃত্যু। 26 এপ্রিল 1986 ইউক্রেনের চেরনোবিলে পারমাণবিক কেন্দ্রে বিস্ফোরণ। চেরনোবিল বিপর্যয়ের সরকারের স্বচ্ছতার অভাব প্রকাশ করে দিল। জনগণের আস্থা ভেঙে পড়ল।
বিস্ফোরণের পরে সোভিয়েত সরকার কি করলো? লুকিয়ে রাখার চেষ্টা করলো। পাশের শহরের মানুষকে তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়া হলো না, কারণ আগে দলীয় নেতাদের জানাতে হবে। রেডিয়েক্টিভ ধুলো ছড়িয়ে পড়ার পরেও কয়েকদিন কিছু বলা হয়নি। স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলো রেডিয়েক্টিভ মেঘ শনাক্ত করে বিশ্বকে জানিয়ে দিল। সোভিয়েত মানুষ বুঝে গেল এই সরকার আমাদের জীবনের চেয়ে নিজের মুখ বাঁচানোকে বেশি গুরুত্ব দেয়। কারণ 4 জাতীয়তাবাদ, 15টি জাতির 15টি স্বপ্ন। সোভিয়েত ইউনিয়ন ছিল বহুজাতি, ভাষা ও সংস্কৃতির দেশ। ইউক্রেনীয়রা আলাদা, এস্তোনিয়ারা আলাদা, আজারবাইজানিরাও আলাদা। সোভিয়েত সরকার সবাইকে সোভিয়েত পরিচয়ে মুছে দিতে চেয়েছিল, কিন্তু পারেনি। লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়ায় স্বাধীনতার দাবি উঠল। ভিলনিউসে গেলেন পরিস্থিতি বুঝতে। সেখানে সবাই এক কথা বলল, আমরা আমাদের নিজস্ব ভাগ্য নিজেরা গড়তে চাই। বাল্টিক দেশগুলোতে সামান্য সামরিক শক্তি ব্যবহারে মানুষ মারা গেল। সেই মৃত্যু আরও বেশি মানুষকে স্বাধীনতার পথে ঠেলে দিল। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে জটিল কারণে আসুন। কারণ 5, গর্বাচেভের সংস্কার, রোগ সারাতে গিয়ে রোগীকে মেরে ফেলা। 1985 সালে মিখাইল গর্বাচেভ সোভিয়েত কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হলেন। তিনি বুঝলেন সোভিয়েত ব্যবস্থা রোগাক্রান্ত, পরিবর্তন না হলে এই ব্যবস্থা টিকবে না। কিন্তু কেন তিনি? কারণ আগের নেতারা ব্রেজনেভ, আন্দ্রোপভ, চেরনেনকো সবাই বয়স্ক, অসুস্থ, পরিবর্তনের অনিচ্ছুক। গর্বাচেভ এলেন মৌলিক সংস্কারের অঙ্গীকার নিয়ে, নতুন, তুলনামূলক তরুণ এবং একটি বিশ্বাস নিয়ে যে কমিউনিজমকে বাঁচাতে হলে একে বদলাতে হবে। তিনি দুটো নীতি চালু করলেন। গ্লাসনস্ট অর্থ উন্মুক্ততা, রাজনৈতিক বন্দীরা মুক্তি পেলেন। সংবাদপত্র সরকারের সমালোচনা করতে পারল। প্রথমবার কমিউনিস্ট পার্টি ছাড়া অন্য দলও নির্বাচনে অংশ নিতে পারল। ব্যক্তিগত উদ্যোগ ও বাজার প্রতিযোগিতায় সুযোগ দেওয়া হলো। সোভিয়েত আমলের পর প্রথমবার মানুষ ব্যবসা শুরু করতে পারল। কিন্তু তারপর যা হলো তা গর্বাচেভ আশা করেনি। এই সংস্কারগুলো কমিউনিজম বাঁচানোর জন্য ছিল, কিন্তু উল্টো হলো। একবার মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারলে তারা শুধু অর্থনৈতিক দক্ষতা চাইল না, গণতন্ত্র চাইল, জাতির স্বাধীনতা চাইল, একদলীয় শাসনের অবসান চাইল। গর্বাচেভ নিজেই তার বিদায়ী ভাষণে বললেন, পুরনো ব্যবস্থা ভেঙে পড়েছে, নতুন ব্যবস্থা কাজ শুরু করার আগেই। ধরুন আপনার বাড়িতে একটি পুরনো দেয়াল আছে, সেটা দুর্বল, ফাটল ধরেছে। আপনি সংস্কার করতে গিয়ে একটা জায়গায় হাত দিলেন, পুরো দেয়ালটাই ধসে পড়ল। গর্বাচেভ সেই কাজটাই করেছিলেন অসাবধানে। এবার আসুন সেই নাটকীয় মুহূর্তে, যখন সোভিয়েত ইউনিয়নের ভাগ্য 3 দিনে লেখা হয়ে গেল। 19 আগস্ট 1991 ভোরবেলা গর্বাচেভ ক্রিমিয়ার ছুটিতে। হঠাৎ তাকে গৃহবন্দী করা হলো। সামরিক বাহিনীর কট্টরপন্থী একদল কর্মকর্তা ক্ষমতা নিয়ে নিল। তারা বলল গর্বাচেভ স্বাস্থ্যগত কারণে দায়িত্ব পালনে অক্ষম, জরুরি অবস্থা ঘোষণা করা হলো। মস্কোতে ট্যাঙ্ক এলো, কিন্তু তারপর যা হলো তা ইতিহাস বদলে দিল। বরিস ইয়েলচিন, রাশিয়ার নির্বাচিত প্রেসিডেন্ট, একটি ট্যাঙ্কার উপরে উঠে দাঁড়ালেন। রাশিয়ার পার্লামেন্ট ভবনের সামনে হাজার হাজার মানুষ জড়ো হলো। তরুণ সৈনিকরা, বেশিরভাগ কনস্ক্রিপ্ট, দ্বিধায় পড়ে গেল। প্রথমবারের মতো সোভিয়েত ইতিহাসের সাধারণ মানুষ সামরিক শক্তির সামনে দাঁড়িয়ে গেল এবং তাকে পিছু হাঁটতে বাধ্য করল। অভ্যুত্থান মাত্র 2 দিনে ব্যর্থ হলো। গর্বাচেভ ফিরে এলেন, কিন্তু ক্ষমতাহীন। ইলচিন হলেন প্রকৃত নেতা। এই ব্যর্থ অভ্যুত্থানই সোভিয়েত ইউনিয়নের কফিনে শেষ ব্রেক ঠুকে দিল। অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর ঘটনা দ্রুত এগিয়ে গেল। 8 ডিসেম্বর 1991 ইয়েলচিন বেলারুশে মিনস্কে গেলেন। সেখানে রাশিয়া, ইউক্রেন ও বেলারুশের নেতারা একটি চুক্তি সই করলেন। বেলোভেভা চুক্তি ঘোষণা করলেন সোভিয়েত ইউনিয়ন আন্তর্জাতিক আইনের বিষয় হিসেবে আর অস্তিত্ব রাখছে না। 16 ডিসেম্বর কাজাখস্তান সর্বশেষ প্রজাতন্ত্র স্বাধীনতা ঘোষণা করল। 25 ডিসেম্বর সন্ধ্যায় ক্রেমলিন থেকে সোভিয়েত পতাকা শেষবারের মতো নামানো হলো। রাশিয়ার তিরঙ্গা উঠল। গর্বাচেভ তার বিদায়ী ভাষণে বললেন, আমরা এখন একটি নতুন বিশ্বে বাস করছি। স্নায়ুযুদ্ধ ও অস্ত্র প্রতিযোগিতার অবসান হয়েছে। সেই পাগলামির সামরিকায়ন শেষ হয়েছে, যা আমাদের অর্থনীতি, মানসিকতা ও নৈতিকতাকে পঙ্গু করে দিয়েছিল। 15টি দেশ, 69 বছরের সাম্রাজ্য শেষ।